সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেকদিন পর আবার ফিরে এলাম আপনাদের মাঝে বাংলাদেশ টেলিভিশনের পুরনো যুগের কথার মতন কথা নিয়ে। হঠাৎ করে এই দুষ্টামিটা করতে ইচ্ছে করলো আসলে। আম, জানি না কেউ মাইন্ড খাবেন কিনা। অনেক রাত আমি মাঝে মাঝে এরকম রাত বেরাতে চলে আসি, সেজন্য খুবই দুঃখিত। আম, আসলে আজকে ওই আগের মতোই নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে কথা বলার ইচ্ছা নাই। খানিকক্ষণ আগে একটা ইন্টারেস্টিং ভিডিও দেখতেছিলাম, আমার খুব ভালো লাগলো যে বাংলাদেশি ছেলেপেলেরা ভিডিও বানানো শুরু করছে। এবং গত প্রায় ডিসেম্বর মাসে আমি এরকম আহ্বান করেছিলাম অনেককে যে যারা যারা পারেন ভিডিও বানান। এবং আম, দেখলাম বেশ ভালোই ভিডিও বানানো হচ্ছে। আমি একটু চেক করে দেখি যে সাউন্ড শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, চমৎকার সাউন্ড শোনা যাচ্ছে। কোনো সমস্যা হলে জানান। আম, তো রাতে কে কোথা থেকে কথা বলতেছেন? বাংলাদেশ থেকে আসলে খুব বেশি লোক পাওয়া সম্ভব না, এটা আমরা জানি। এখন বাংলাদেশে কয়টা? বাংলাদেশে এখন ঢাকায় হচ্ছে রাতে 3:52। এ সময় যারা জেগে থাকে নর্মালি তারা আদৌ হয় তারা গেমিং করতেছে, অথবা তারা কেউ হয়তো বান্ধবীর সাথে টেলিফোনে আলাপ করতেছে, আর না হলে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য রেডি হচ্ছে। এই তিনটা ছাড়া আর কি কি অপশন হইতে পারে? আপনাদের কি মনে হয়? টিঙ্কু দত্ত নামের একজন ধম করে বলে বসছেন নো সাউন্ড। আপনাদের হয়তো সাউন্ড মনিটর টনিটর অন করতে হবে, কারণ আমি চেক করে দেখলাম। হ্যাঁ, সাউন্ড আছে। সো এরকম নো সাউন্ড বলে দুষ্টাইম করবেন না। আম, পীযূষ মণি ইউএসএ থেকে, আচ্ছা, ফ্যান্টাস্টিক। আমেরিকা থেকে আসলে এই সময়ে এখন মনে হয় মধ্যরাত, সরি দিনের বা বিকালের টাইমটা, তাই না? সো মোটামুটি রিল্যাক্স টাইম, হয়তো অফিস টফিস ছুটি হয়েছে, বাসার দিকে যাওয়া শুরু করছেন। ডিপেন্ড করে আসলে, আমেরিকা তো আসলে একটা মহাদেশ। আম, এখন পর্যন্ত আমেরিকায় কারোর সাথে আমি আলাপ করার সুযোগ হয়ে ওঠে নাই। মানে এই যে ফেসবুকের যে আমি মাঝে মাঝে ডায়ালগ করি, স্কাইপে আলোচনা করি, সেটা ফেসবুকে যায়, মানুষের সাথে আলোচনা হয় অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেদিন ওয়ালি ভাই আসছিলেন, বর্ষিয়ান মানুষ, বাংলাদেশের ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিলেন, এখানেও এখনও আন্দোলন করে যাচ্ছেন। এবং এই মানুষগুলো খুব ইন্টারেস্টিং, যারা মানে শুধুমাত্র টাকার পিছনে না ছুটে তারা আম, বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছেন এখন পর্যন্ত। এবং এ ধরনের অর্থ আর বৃত্তের মোহ ছাড়া মানুষ হওয়া আসলে খুবই দুষ্কর, এটা আমার মনে হয়। তো সন্ন্যাসী রতন দেখতে পাচ্ছি লাইনে আসছেন। ওনাকে উনি শুনলাম একটা বই লিখে শেষ করছেন, কংগ্রাচুলেশন। এটা ছাপা হবে কবে জানাবেন। আর আমরা যেহেতু পুরানো ব্লগার, আমাদের জন্য এক কপি ফ্রি অবশ্যই দিতে হবে। এটা হচ্ছে আমাদের, কি বলবো, হয়তো দেখা যাবে যে আপনি ফ্রি দিতে দিতে শেষ হয়ে যাচ্ছেন। যাই হোক, হ্যাঁ, কংগ্রাচুলেশন অ্যাগেন। জি, ফেরদৌস নাহার বলতেছেন ওয়ালি ভাইয়ের নম্র কণ্ঠের আলোচনা ভালো লেগেছে। আমার কাছে খুব ভালো লাগছে। এবং ইনফ্যাক্ট আমি একটা জিনিস নিয়ে একটু টেনশনে থাকি, ওনারা যারা অফলাইনের মানুষ আমি বলবো, মানে আমরা তো আসলে অনলাইন জীবী, আমরা হচ্ছি কাগজি বাঘ মনে করেন, কিন্তু ওনারা হচ্ছেন সত্যিকারের রাস্তার বাঘ। উনি নিজে একজন মুক্তিযোদ্ধা। এবং আমি এটা শেষ মুহূর্তে মনে হয়েছে আসলে মুক্তিযুদ্ধ নিয়ে কিছু কথা বলা যাইতে পারতো। এটা আমার এক ধরনের দুঃখ যে আমি শুরু করিনি। তবে এটাও ঠিক যে আমাদের টপিকটা ছিল আসলে বাংলাদেশ, সুন্দরবন, রামপাল, ওইসব নিয়ে। সুতরাং ওনাকে এখন মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলা শুরু করলে, কারণ এটা তো আসলে একটা বিশাল মহাকাব্য, সো কথা হয়তো দেখা যেত অন্যদিকে চলে যাচ্ছে। তবে ওনাকে ডেফিনেটলি আমরা আরেকদিন আমরা উনি খুবই ওনারও খুব ভালো লাগছে আমি শুনলাম। এবং উনি আম, এক ধরনের আহ, এক ধরনের কি বলবো, আমার লজ্জায় লাগছে, উনি আমার প্রশংসা করলেন, বললেন যে তুমি যেটা করতেছো এটা খুব ভালো। তো আমি বললাম যে জি থ্যাংক ইউ, আপনাদের উৎসাহ পাইলে অবশ্যই আরও করবো এবং চলতে থাকবে এটা। তো ওনার সাথে আরেকদিন হয়তো সিটিং হবে, এবং সেটা হয়তো শুধুমাত্র মুক্তিযুদ্ধ নিয়ে কথা। মুক্তিযুদ্ধে উনির বয়স তখন 18-19-এর মতন, এবং উনি নিজের চোখে অনেক কিছু দেখছেন। এবং সেই সময় যুদ্ধ করা একজন মানুষ, মুক্তিযোদ্ধা ছিলেন। এবং উনি কিছু কথা বলছেন, যেটা আপনারা ভিডিওটা আমার ওয়ালে আছে, ইউটিউবে আছে। আম, তো যাদের সম্ভব হয় আর কি দেখবেন। তো ইন্টারেস্টিং হচ্ছে, হ্যাঁ, রূপক দেহলভি বলছে ফ্রি চাহিয়া লজ্জা দিবেন না কেন? ফ্রি দিলে সমস্যা কি? দুনিয়ার সব কিছুই তো ফ্রি। আমি আজকে আসলে গতকালকে থেকে আমি খুব ব্যস্ত ছিলাম। ইন্টারনেটের দিকে তেমন আসার সুযোগ হয় নাই। এখনও আসলে
আজকে 3-4 ঘন্টা ধরে নিচে একটা ইন্টারেস্টিং কাজ করলাম। এটা শুনলে সবাই হাসবেন। আমি গাড়ির মেকানিক হয়ে গেছিলাম। গাড়ির মেকানিক না, ঠিক বডি মেকানিক। মানে যাদের গাড়ি আছে এবং যাদের গাড়ি নিয়ে মেকানিকের কাছে যেতে হয় তারা জানেন যে যারা ইঞ্জিন নিয়ে কাজ করে তারা সাধারণত গাড়ির বডির কাঁচ, বডি পার্টস এসব নিয়ে কাজ করে না। তো বডি মেকানিক হচ্ছে যারা গ্লাস, দরজা, জানলা, বাম্পার, হুড, বনেট এসব নিয়ে কাজ করে। তারা নর্মালি ডিফারেন্ট টাইপ আর কি, ক্যাটাগরি। তো আমি নিজে মেকানিক হয়ে গেছি কীভাবে? সেদিন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমার ছেলে, আমরা গেছিলাম শপিংয়ে, গাড়ি শপিং টপিং শেষ করে আমরা নিয়ে গাড়িতে উঠছি। তো ট্রলি থেকে গাড়ি শপিংগুলা, এটা হচ্ছে বাংলাদেশি দোকান একদম রাস্তার উপরে, বেশ বিজি রাস্তা। তো ওই আমার যে ছেলে রিও, সে দৌড়াদৌড়ি করে দেখে তাকে গাড়ির ভিতর ঢুকায় দরজা আটকায় দিয়ে বলছি, বাবা তুমি বসো, আমরা গাড়ির ভিতর বুটের মধ্যে আমাদের বাংলাদেশি কাঁচা বাজারগুলো লোড করি। তো কি করে জানি সে গাড়ির সেন্ট্রাল লকিং দিছে অন করে, অন তো করে দিছে, অর্থাৎ ভিতরে এসে লক হয়ে গেছে গা। আমিও কপাল পর, আমি আগে গাড়ির ইগনিশনের চাবিটা রেখে গাড়ির দরজাটা আটকাইছিলাম। তো সে নিজের দোষে ধরা খাইছে। প্রবলেমটা হচ্ছে তারে বাইর করবো কীভাবে? তাকে সবাই মিলে বুঝাচ্ছি তুমি এটা ধরে টান দাও, এভাবে করে উঠে যাবে, আনলক হবে। সে তো বুঝে না, সে কান্না করতেছে। সিরিয়াস কান্না যে করতেছে তা না। তো তাকে বাইর করবো কীভাবে এটা নিয়ে টেনশন হচ্ছে। তখন হচ্ছে বিকালবেলা এবং এটা বেশ বিজি রাস্তা, বাঙালি এরিয়া, আশেপাশে লোক জমে গেছে। এক একজনের এক এক বুদ্ধি, এবং খুব মজা লাগতেছিল আমার, যদি একটু টেনশন হচ্ছিল ছেলেরে নিয়ে। কিন্তু মানুষজনের বুদ্ধি দেওয়ার বহর দেখে, এবং অনেকে খুব আন্তরিক। একজন দৌড়ায় যে চকলেট কিনে নিয়ে আসছে, এনে বেরোমকে চকলেট দিয়ে দেখাচ্ছে, বাবা খোলো। এখন 2.5 বছর একটা বাচ্চাকে চকলেট দিয়ে কি বোঝানো হচ্ছে, তার মাথায় কি খেলা করছে আমি জানি না, বাট তার আন্তরিকতাটা আমার খুব ভালো লাগছে। এবং সে যে বাঙালি তা না, সে কিন্তু নেটিভ ইংলিশ, এবং দেখে মনে হয়েছে এক ধরনের কি বলবো, খুব একটা যে সামর্থ্যবান তাও না, আমাদের মতো গরিব টাইপের লোক। তো কিন্তু তার আন্তরিকতাটা আমার কাছে খুব ভালো লাগছে। তো আমার হাতে তখন দুইটা অপশন, গাড়ির থেকে রিওকে বের করতে হলে দুইটা অপশন। একটা হচ্ছে এখানে ব্রেকডাউন কাভার নামে একটা জিনিস আছে, অর্থাৎ এক ধরনের কোম্পানি যাদের টোটো কোম্পানি গাড়ি সারাক্ষণ ঘুরে বেড়ায় বিভিন্ন জায়গায়। আপনি ওদের সাথে কন্ট্রাক্ট থাকতে হবে, ওদেরকে ফোন করলে ওরা ট্যাটো ট্যাটো করতে দৌড়ে আসবে, এসে গাড়ি কোনো প্রবলেম হলে সলভ করে দিয়ে আবার চলে যাবে। সব কিছু কভার করে না, বাট এক ধরনের ব্রেকডাউন বলে এটাকে। গাড়ি যদি কোনো সমস্যা হয় আপনাকে আবার সচল করে দিবে, দিয়ে আপনারা ছেড়ে দিবে। ওদের কাছে এক ধরনের জিনিস থাকে যেটা গাড়ির লক তারা আনলক করতে পারে বাইরে থেকে। ফোন দিলাম, তারা বলে যে আমাদের নিয়ারেস্ট গাড়ি তোমার থেকে 1 ঘন্টা দূরে আছে, কারণ ওটা ছিল স্যাটারডে আফটারনুন। আমি ধানমান্তের শিবের গীত গাচ্ছি, আই এম সরি, বাট গল্পটা আমার কাছে মজা লাগছে। তো তা এখন আমার ছেলে 1 ঘন্টা গাড়ির ভিতরে আটকায় বসে থাকবে, তার ট্রামা হয়ে যাবে, এটা নিয়ে আমি খুব টেনশনে আছি। এটা হইতে দেওয়া যাবে না। তো অল্টারনেট অপশন হিসেবে ফায়ার সার্ভিসে ফোন করলাম। তো বললাম যে আমার ছেলে গাড়ির ভিতরে আটকা পড়ছে, লক হয়ে গেছে ভিতর থেকে, তোমরা এসে তারে বাঁচাও, উদ্ধার করো। তো ফোন রাখা মাত্র শুনতেছি দূর থেকে ট্যাঁটো ট্যাঁটো আওয়াজ আসছে, কী ব্যাপার, ফোন রাখলাম না এর মাঝেই কীভাবে? তো পরে মনে হলো যে একদম রাস্তার ওই কোণাতেই আরেকটা ফায়ার সার্ভিসের ছিল, ফায়ার ব্রিগেডের লোকজন অলরেডি দৌড় দিছে। তো খুব মজা লাগলো। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তারা একটা ছোট বাচ্চাকে গাড়ির থেকে বের করার জন্য তারা বিশাল এক ট্রাক নিয়ে হাজির হয়েছে। হাজির তো হয়েছে ভালো কথা, ব্যস্ত রাস্তা, তারা গাড়িটারি পার্ক করে নাই, সারা রাস্তার মাঝখানে গাড়ি রেখে সুন্দর করে নেমে আসছে প্রায় 6 জনের মতন। মানে ফায়ার সার্ভিসের লোকজন তো এরকম দামড়া দামড়া লোক, মানে কি হয়েছে কি, হাতের মধ্যে এক একজনের হাতে নানান রকম অস্ত্রপাতি। তারা গাড়ি কেটে আমার ছেলেরা বাইর করবে। আমি বললাম আপনারা পাগল হয়েছেন, আমার গাড়ি কাটবেন, মাথা খারাপ? তখন বলে যে আমরা তো বুঝি না, আমাদেরকে বলছে মানুষ আটকা পড়ছে গাড়ির ভিতরে, এবং সাধারণত ফায়ার সার্ভিস যায় গাড়ির ভিতরে মানুষ আটকা পড়লে অ্যাক্সিডেন্টের পরে, সিরিয়াস অ্যাক্সিডেন্ট, গাড়ি আটকায় মানে উল্টায় রয়েছে, মানুষ কেটে বের করতে হবে, এই জন্য তারা বিশাল যন্ত্রতে গাড়ি একদম কেটে 2 টুকরা করে মানুষ বের করে নিয়ে আসে। আমি বললাম এখন আমার ছেলে বাঁচাতে হবে, কিন্তু আমার গাড়ি গেলে আমি কি করব, গরিব মানুষ। তো তারা বলে আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, আমরা গাড়ি কাঁচ ভেঙে দিতে পারি। তো আমি বললাম ঠিক আছে ভাঙেন। তো তারা বড়টা ভাঙতে যাচ্ছিল, আমি বললাম না ওইটা করি না, গাড়ির পিছনে কোনাদের ছোট্ট একটা কাজ থাকে না, কোয়ার্টার গ্লাস বলে, ওইটা ভাঙছে। তো সুন্দর করে মানে 6-7 জন লোক লাইন ধরে দাঁড়ায় আছে, পিছনে ট্রাক, ফায়ার সার্ভিসের ট্রাকটা এত আওয়াজ করতেছে, রাস্তার দুই পাশে গাড়ি সব আটকে গেছে, কারণ ওই ট্রাকের জন্য গাড়ি যেতে পারতেছে না। মানে শখানেক লোক দেখতেছে মজা যে কী হইতেছে। তো এক ফায়ার ফায়ার ব্রিগেডের লোক পকেট থেকে ছোট্ট একটা হাতুড়ি বের করলো, যে একটু আপনার কাঁচ ভাঙার হাতুড়ি থাকে না এই ট্রেনের মধ্যে, ছোট্ট একটা হাতুড়ি
হাতুড়ি দিয়ে টুক করে একটা বাড়ি দিল, কাঁচটা ভেঙে গেল, ছোট্ট একটা কাঁচ। ওগুলো তো আপনার প্রেশারাইজ গ্লাস না কি জানি বলে, টেম্পার্ড গ্লাস, বাড়ি দিলে পুরাটা একদম শ্যাটার্ড হয়ে যায়। তো শ্যাটার্ডে হাত ঢুকায় গাড়ি আনলক করে ছেলেকে বের করে নিয়ে আসা হলো। ছেলেকে যখন আমি নিয়ে বের করতেছি, আমি তো আমার কাছে খুব নর্মাল লাগতেছে, কিন্তু দেখি মানুষজন রাস্তার পাশে যারা দাঁড়া আছে তারা উল্লাস করে উঠলো। এটা খুব সারপ্রাইজিং ইন্টারেস্টিং ব্যাপার, সবাই মানে আরে বাবা এখানে তো বিপদের কিছু হয় না, এত ইয়ে কী হলো। যাই হোক, তো ছেলেকে নিয়ে তার মায়ের কাছে দিলাম, এবং সো সেই থেকে আমার গাড়ির পিছনের ওই কাঁচটা ভাঙা ছিল, আমি টেপ মেরে রাখছিলাম, খারাপ দেখাচ্ছিল। এখন গাড়ি কিভাবে, কারণ দেখতে খারাপ দেখায়, প্লাস যদি কখনো টেপ নষ্ট হয়ে যায় ভিতরে পানি ঢুকবে, এবং সমস্যা, তো গাড়ি কাঁচের যে কাজ সেটা হচ্ছিল না। তো হোন্ডা, আমার গাড়ি ওটা হোন্ডার। তো হোন্ডা ডিলারশিপে যে একটা কাঁচ অর্ডার করছি, কাঁচ আসছে। এখন কথা হচ্ছে কাঁচটা লাগাবো কীভাবে, কারণ এটা তো সিম্পল না গাড়ির ইয়ে করা। যে বিভিন্ন লোকের ফোন দেয়, হোন্ডার ডিলারশিপে ফোন দেয়, এক একজন এক এক কস্ট বলে, মাথা খারাপ হওয়ার জোগাড়। আমি গরিব মানুষ, এত টাকা পয়সা নাই। তো আজকে কি করলাম, আমি ডারউইনের নাম নিয়ে মনে মনে খুলে ফেললাম, গাড়ি খুলে ফেললাম। তো ইউটিউবে কিছু ভিডিও টিডিও দেখলাম কীভাবে খোলে টোলে, দেখা মনে হলো পসিবল করে, তারপর একদম 3 ঘন্টা লাগায় গাড়ির কাঁচ চেঞ্জ করে ফেললাম। তো গাড়ি এখন মোটামুটি মানে আগের মতন হয়ে গেছে, আমি খুব শান্তি পেলাম, এবং এক ধরনের স্যাটিসফ্যাকশনের মতন হইলো আর কি, যে মানে ইচ্ছা থাকলে যে কোনো কিছু শেখা যায়। আমি সেদিনও বলতেছিলাম যে মানুষ আসলে শেখা উচিত নতুন নতুন জিনিস। যাই হোক, আমার ব্যক্তিগত কাহিনী দিয়ে আসলে বোর করতে চাচ্ছি না খুব বেশি। সরোজ ভাই চক্রবর্তী জিজ্ঞেস করতেছেন, হোয়াট ইজ দ্য ইয়ার অ্যান্ড মডেল অফ দ্য কার? এইটা তো বলা যাবে না। না, আমার এটা 2008-এর গাড়ি। 2008 মানে হচ্ছে 8 বছরের পুরানো গাড়ি, হোন্ডা অ্যাকর্ড। আমি সবসময় হোন্ডা চালাই, আমার কাছে হোন্ডা খুব রিলায়েবল গাড়ি মনে হয়, এবং আসলেই রিলায়েবল। ইংল্যান্ডে আর কি। সো ইংল্যান্ডে হোন্ডা অ্যাকর্ড, আনফর্চুনেটলি এটা খুব দুঃখের বিষয়। আমি খুব মন খারাপ হয়েছে যে হোন্ডা ঘোষণা দিচ্ছে যে তারা আর অ্যাকর্ড বানাবে না, অর্থাৎ 2013 সালে যে মডেলটা আসছে এরপরে আর হোন্ডা অ্যাকর্ড বাজারে আসবে না। তার মানে আমার একটা ইচ্ছা ছিল এই গাড়িটা পাল্টায় নতুন একটা 2010 মডেলের নিব। আমি কখনোই নতুন গাড়ি কিনতে পারি না, সবই সেকেন্ড হ্যান্ড কিনি। ওইটার সম্ভাবনা, কারণ হোন্ডা অ্যাকর্ড এখন এক ধরনের রেয়ার আইটেম হয়ে যাবে, মানুষজন এখন আর তেমন একটা রিসেল করবে না আমার মনে হচ্ছে আর কি। সারার ভাই, কাঁচ তো ইন্স্যুরের মধ্যে ইনক্লুডেড, কিন্তু এটা হচ্ছে উইন্ডশিল্ড, সব কাঁচ না। আমারটা হচ্ছে সাইডের গ্লাস, কোয়ার্টার গ্লাস, এবং এটা যেহেতু অ্যাক্সিডেন্টে ভাঙে না, ইন্টেনশনালি ভাঙা হয়েছে, আমার মনে হয় না ইন্স্যুরেন্সে কাভার করতো। সারার ভাই জানতে চাইছে আর কি যে ইন্স্যুরেন্সে, কারণ এখানে তো আপনার ইন্স্যুরেন্সে ডারউইনের নাম নিয়ে কেন? তাসলিমা নাসরিন, ওয়াও, গরিবের ঘরে হাতির পরা, আপনি দেখতেছেন। এটা একটা দুষ্টামি করলাম আর কি, মানুষজন বলে না আল্লাহর নাম নিয়ে শুরু করে দিলাম, ওইরকম বললাম আর কি, ডারউইনের নাম নিয়ে। এটা একটা এক ধরনের জোক, একটু সিলি জোক, স্থূল হয়তো জোক মনে হতে পারে, আমি এই জন্য আর কি। তো একজন আমাকে বলতেছেন, ছুপা বড় লোকরা নিজেকে বারবার গরিব বলে। আচ্ছা, আমি যে বড় লোক আপনার কেন মনে হলো আমারে বলেন? আমি বড় লোক এটা আপনার কেন মনে হলো, এটা প্রমাণ করে তারপর যেতে হবে। আম, গাড়ির বিবর্তন হতে পারতো ভুল করে ফেললে, হ্যাঁ এটা ঠিক। আমি এটার ইনফ্যাক্ট আমার ওয়াইফরে বলতেছিলাম যে এটা একটা সিরিয়াস টেনশনের ব্যাপার। যদি আমি কোনো কারণে প্যাচ লাগাই দিতাম, তাহলে গাড়ি তো প্রথম কথা হচ্ছে গাড়ির মানে রিয়ার পিছনের দরজা, এটা পিছনের দরজা প্যানেল করে খুলে ফেলছি, এটা যদি এবার ফিক্স করতে না পারতাম, গাড়ি তো লক করা যেত না, বৃষ্টি আসলে গাড়ি ভিজে পুরো গাড়ি বরবাদ। তার চেয়েও বড় টেনশন, এটা এক ধরনের ইগোর ব্যাপার আর কি, যে আমি যদি গাড়িটা নিয়ে ডিলারশিপে এরকম করে ঢেঙাতে ঢেঙাতেই ডিলারশিপে নিয়ে বলতাম, ভাই আমি তো কাহিনী করে ফেলছি, একটু মেরামত করে দাও। প্রথম কথা, তারা আমার দিকে তাকে একটা এরকম একটা হাসি দিত, এবং মানে মাটিতে মিশে যেতে ইচ্ছে করতো এই হাসি দেখে। আর দ্বিতীয় কথা হচ্ছে, তারা বলতো এইটা নষ্ট হয়েছে সেটা নষ্ট হয়েছে, আপনারা এখন 3 গুণ টাকা দিতে হবে। সো সব কারণেই এক ধরনের রিস্ক নিয়েছিলাম। তো ওই যে বলে না, নো রিস্ক নো গেইন, ওইটা হয়েছে একদিক দিয়ে। আমি খুবই খুশি। আম, এখন থেকে আমি গাড়ির মেকানিকের চাকরিও করব বলা যায়। কারো গাড়িটারি মেরামতের দরকার থাকলে আমাকে বললেন। পাওয়া গেছে। এই তো বামপন্থীরা এইটাই ইউরোপে যে বড়লোক হয়ে যায়। সারোয়ার ভাই একজন প্রাক্তন বামপন্থী, এখন আপনি পুঁজিবাদী, আপনি আউডি গাড়ি চালান, তাও আবার 2013 মডেলের। এই হচ্ছে গিয়ে আপনাদের, বুঝছি তো, এই কারণে বাংলাদেশের এই অবস্থা।
ইয়েস, ফেরদৌস নাহার উনি আপনার সাথে একমত। ইউটিউব দেখে শেখা যায় না এমন হেন কিছু নাই, দিস ইজ সো ট্রু। আজকে আমি এখন এই যে লাইভ করতেছি, টোটাল পুরো জিনিসটা আমি 1.5 বছর ধরে করতেছি, এবং ভিডিও বানানো শেখা, ভিডিও বিষয়ক সব কিছু আমি শিখছি এটা নিয়ে। এবং আমি কি বলবো, কি ইউটিউব ইউনিভার্সিটি। এখন আমার টেনশন, কাউরে বললেন না, আমার মতো ধরেন ইউটিউব কোনো না কোনো দিন এটা টের পেয়ে যাবে যে মানুষজন এটা থেকে শিখতেছে, সেদিন থেকে তারা এটা পেইড সাবস্ক্রিপশন করে ফেলবে, মানে আপনাকে পয়সা দিয়ে শিখতে হবে। সো খবরদার ইউটিউবকে বললেন না, ইউটিউবে বলেন যে এইসব দরকার নাই। আম, তসলিমা নাসরিন, আপনি আমার ভিডিও দেখতেছেন, আমি ভুলতে পারতেছি না, তবে আপনার উপর আমি একটু হালকা গোসা, কারণ আপনাকে আমি বলছিলাম আমার ডায়ালগের সাথে একদিন আমার সাথে যোগ দেন, একদিন বাংলাদেশের আমাদের ব্লগারদের সাথে একদিন সরাসরি কথা বলেন। আপনি তো সেই একবারই একটা সাক্ষাৎকার দিয়েছিলেন রূপা, কি ফারজানা রূপাকে, তাও আমার মনে হয় না সে অ্যাকচুয়ালি টপিক নিয়ে কথা বলছিল, ইতং বিতং নানান কথা, কিন্তু আমাদের বাংলাদেশি এথিস্টদের এবং বাংলাদেশের যে ইয়ে নিয়ে, এটা নিয়ে আমাদের সাথে ডিরেক্টলি আপনার কথা বলার আগ্রহ ছিল, আপনাকে বলছিলাম। বাট অবভিয়াসলি আপনি বিজি, হয়তো ব্যাটে বলা হয় না, আপনারা বিরাট হাতি, আমরা হইতেছি গরিব মানুষ। সো সুযোগ পেলে একদিন আমাদের সাথে যোগ দিয়েন। এই আম, এই আরজ আরজ থাকলো। আম, তো যাই হোক, ভিডিওর ব্যাপারে আবার ফেরত আসি। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমি জানি না আপনারা কজন দেখছেন, বাট আমি একটা অসম্ভব সুন্দর ভিডিও দেখছি, এবং যদিও এই লোক অ্যাকচুয়ালি বাংলাদেশে থাকে না, হয়তো বাংলাদেশে থাকে না, আমি হয়তো থাকে, আমি জানি না, বাট তার ইউটিউব ফেসবুক প্রোফাইল দেখলে মনে হয় সে এই মুহূর্তে দেশের বাইরে আছে, আমেরিকার বা ওই ধরনের কোথাও আছে। কিন্তু গত 3-4 দিন ধরে বা সপ্তাহখানেক ধরেই আওয়ামী ব্লগার বাহিনী যেভাবে মিথ্যা কথা এবং কুরুচিপূর্ণ কথা দিয়ে পুরা অনলাইন ঢেকে ফেলছিল, যে সুন্দরবন নিয়ে যারা প্রতিবাদ করতেছে রামপাল নিয়ে, তারা আসলে সেই, এবং তারা নানান রকম মিথ্যা কথা ছড়াচ্ছিল, টিপিক্যাল আওয়ামী লীগ তো এটাই করে। তাদের মানে একেবারে মুখের উপর দিয়ে দিছে এই ভিডিওটা। আমি দেখলাম ওনার এই যে লোকটার নামটা তো আমি ভুলে গেলাম, তার ওয়ালেই ভিডিওটা দেখা হয়েছে। একটা সেকেন্ড, একটা ভিডিও ইয়ে আসছে, আচ্ছা, ওনার নাম হচ্ছে দেবাশিস অনুপম দেবাশিস রয়। হ্যাঁ, এবং উনি থাকেন দেশের বাইরে, উনি হচ্ছেন ভার্জিনিয়াতে থাকে, আমেরিকায়, চিটাগং থেকে অরিজিনালি, টোনে বোঝা যায়। ফাটাফাটি একটা ভিডিও বানাইছে উনি, এবং এই ভিডিওটা ফার ওনার ওয়ালে দেখা হয়েছে 144K, মানে 1,40,000 বার, এবং ট্রল ভিডিও পেজ নামে আরেকটা পেজে দেখাচ্ছে ওইটাও 125,000। দ্যাট মিনস 24 আওয়ারের মধ্যে এটা সিরিয়াস ধরনের ভিউ পাইছে। এইটা হচ্ছে আমার পয়েন্ট, যে ভিডিও যারা বানাবেন, এবং গত বছর ডিসেম্বরে আমি অ্যাকচুয়ালি এই ইনভাইটেশনটা সবাইকে দিছিলাম, যে ইট ডাজন্ট ম্যাটার আপনার টেকনিক্যাল কি আছে না আছে, কিচ্ছু ম্যাটার করে না। আপনার একটা ক্যামেরা আছে, আপনার ক্যামেরায় অডিও রেকর্ড হয়, ফাইন। কন্টেন্ট হচ্ছে ইম্পর্টেন্ট, কি বলতেছেন এবং সেটা দেশের জন্য উপকারী কিনা, এবং আপনার ভিতরে ম্যাটেরিয়াল আছে কিনা। দুঃখজনকভাবে আমার ভিতরে সেই ম্যাটেরিয়াল নাই। আমার টেকনোলজি হয়তো ভালো, কিন্তু আমি মানুষ হিসেবে ওরকম মানে ওনার মতন বা আমার স্ট্যান্ডার্ডের তুলনায় আমি মনে করি আমি খুবই ভুয়া। তো যাই হোক, ওইটা কেন বলতেছি না, বাট আমার পয়েন্ট হচ্ছে যে আপনার যদি ভালো কন্টেন্ট থাকে, এটা অবশ্যই অবশ্যই মানুষ পছন্দ করবে, এবং এটা অবশ্যই অবশ্যই কাজে লাগবে। তো যাই হোক, আমি এই লোভটা সামলাতে পারতেছি না, প্লিজ আপনারা পালায় যান না। যারা দেখছেন তারা আবারও একটু দেখেন ভিডিওটা, আমি এখানে চালাচ্ছি 10 মিনিটের মতন। 10 মিনিট পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল, রয়্যাল বেঙ্গল টাইগারের বাসস্থান, ইরাবতী ডলফিন বা শুশুকের বাসস্থান এবং বাংলাদেশের গর্ব, যেটা কিনা আগামী 100 বছরের মাঝে সম্ভবত ডুবে যাবে। আমরা সারা পৃথিবীর মানুষ একতাবদ্ধ হয়ে, জোটবদ্ধ হয়ে যেভাবে করে তুমুল উদ্যমে সারা পৃথিবীকে ডুবিয়ে ফেলা একটা উপক্রম নিয়েছি, তার প্রথম শিকার হতে পারে সুন্দরবন। কেননা সারা পৃথিবীতে যে হারে সমুদ্র সীমার উচ্চতা বাড়ছে, তার চেয়ে 4 গুণ দ্রুততায় সমুদ্র সীমার উচ্চতা বাড়ছে সুন্দরবনে। অর্থাৎ হয়তো 2100 সালের মধ্যে সুন্দরবন পুরোপুরি প্লাবিত হয়ে যাবে।
অতএব আমরা যদি একটু সৌভাগ্যবান হয়ে যাই তাহলে হয়তো আমাদের জীবদ্দশা সুন্দরবনকে পুরোপুরি প্লাবিত হয়ে যেতে দেখতে হবে না। কিন্তু বাংলাদেশের নাগরিক হিসেবে এত বড় আফসোস নিয়ে যে আমরা মারা যাব, যে সুন্দরবনকে আমরা দেশের গর্বকে চোখের সামনে ধ্বংস হয়ে যেতে দেখিনি, এটা বাংলাদেশ সরকার সহ্য হচ্ছে না। এই জন্য বাংলাদেশ সরকার খুবই চমৎকার এবং সময় উপযোগী এবং যুগোপযোগী প্রজেক্ট হাতে নিয়েছে, যাতে কিনা আমাদের চোখের সামনে সুন্দরবনকে আমরা ধীরে ধীরে ধ্বংস হয়ে যেতে দেখি। সুন্দরবন থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত নির্মাণাধীন রামপাল বিদ্যুৎ কেন্দ্র 1320 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই কেন্দ্রের জ্বালানি হিসেবে ব্যবহার হবে কয়লা। হ্যাঁ, তাহলে তো ভালোই, আমরা তো ডিজিটাল বাংলাদেশ বানাচ্ছি। তো যদি ইলেকট্রিসিটি না থাকে আমরা ডিজিটাল বাংলাদেশ কিভাবে বানাবো? ডিজিটাল যন্ত্রপাতি চালাতে তো ইলেকট্রিসিটি লাগে। আর কি কয়লা বলে তোমরা এরকম করতেছো? ইউ রেসিস্ট, কয়লা কালো বলে এরকম করতেছো? কালো বড় ভালো, কালো ঘরের আলোক, আনো আরো কালো আনো, সমস্যা কি? দেশ বিদেশ থেকে কয়লা নিয়ে জাহাজ যাতায়াত করবে পশুর নদী। সমুদ্রপথে মংলা বন্দরে ঢুকতে সুন্দরবনের ভেতর দিয়ে যাওয়ার সময় সম্প্রতি তেলের ট্যাঙ্কার ডুবেছে শ্যালা নদীতে, আর এর ভয়াবহতাও টের পেয়েছে গোটা বিশ্ব। ফলে রামপালে কয়লা পরিবহনের সময় এমন দুর্ঘটনার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র হওয়ার ফলে পশুর নদী দিয়ে আরো বাড়তি জাহাজ চলাচল করবে, এবং সেটা কয়লার জাহাজ, এবং কয়লার জাহাজ যখন ডুববে, কয়লার গুঁড়ো যখন পানিতে ভেসে যাবে এবং তার যে হেভি টক্সিক মেটাল সেটা যখন পানিতে ছড়িয়ে যাবে, সেটা আপনি খালি চোখেও দেখতে পারবেন না। তেল যেরকম তেলের আস্তরণ দেখছেন, খালি চোখেও দেখতে পারবেন। তখন মানুষকে কি বলে আহ্বান জানাবে সরকার? রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হিসেবে ব্যবহৃত কয়লা থেকে প্রতি বছর প্রায় 9.5 লাখ টন ছাই উৎপন্ন হবে। এর সাথে থাকবে কেন্দ্রের দূষিত বায়ু ও পানি। আচ্ছা ঠিক আছে, বুঝলাম সমস্যা আছে, কিন্তু সরকার যেহেতু এরকম একটা প্রকল্প হাতে নিছে, নিশ্চয়ই সরকারের কোনো একটা প্ল্যান আছে, নিশ্চয়ই আমাদের মন্ত্রী শান্তি, তাদের মাথায় তো অনেক বুদ্ধি, তাদের নিশ্চয়ই কোনো না কোনো পরিকল্পনা আছে। দেখি তারা কি বলে। সকলেরই একটা লক্ষ্য যেন পরিবেশটা দূষিত না হয়। তা এখন টেকনোলজি এমন ইমপ্রুভ করেছে, উন্নত হয়েছে, তারা এমন মেশিন বানাবে না যে ঘোড়ার সালে যে ধরনের ইয়ে হয়, বায়ু দূষিত হয়, সেই ধরনের মেশিন এখন বানাবে না কেউ। না না, বানাবে না, ওরা বানাবে না এরকম মেশিন। ভালো চলে, যে ছেলেটা মেশিন বানাবে আমাকে চিনি, ও ভালো চলে। ও এমন কোনো মেশিন বানাবে যেটা খারাপ কাজ করে, ভালো মানুষ ভালো কাজ করে। এর সঙ্গে একমত নন বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে যে শব্দ হবে সেটা তো হবেই, কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জন্য যে জাহাজ চলাচল করবে সেটা তো হবেই, কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে যে পানি নির্গত হবে সেটা তো ঘটবে। সেটা আপনি যে টেকনোলজি ব্যবহার করেন, সেই দূষণগুলো নিয়ন্ত্রণ করা যাবে, এরকম কোনো টেকনোলজি নাই। আরে বজার ছেলে কি বলে? বজার ছেলে, কি রকম ছাগলের মতো লম্বা চুল, তুই কিছু জানস? তুই কিছু জানস? পড়াশোনা কিছু করস? সারাদিন তো চুলের মধ্যে তেল লাগাস, হ্যাঁ? তুই কিছু জানস? খারাপ ছেলে, এসব ছেলে পেলে কথা কান দিবেন না। নষ্ট হয়ে যাওয়া ছেলে, উচ্ছন্ন যাওয়া ছেলে পেলে কিছু জানে? একটা প্রশ্ন হচ্ছে যে ফ্লাই অ্যাশ নিয়ে যে প্রশ্নটা, 50,000 টন ফ্লাই অ্যাশ তৈরি উৎপাদন, তার থেকে বটমে চলে যাবে 200,000 টন। তার মানে কিছুক্ষণের জন্য হলেও ওই অ্যাশ পন্ডে ওই অ্যাশ থাকবে। ওই কিছুক্ষণটা তো খুব বিপজ্জনক। যে কোনো সময় যদি বন্যা হয়, পানিতে গিয়ে মিশে গেলে এটা ভয়াবহ একটা এফেক্ট হবে। দিস গাই লুকস ইম্পর্টেন্ট। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর এবং আকাশ খুবই গুরুত্বপূর্ণ একটা কথা কিন্তু উনি বলে হয়েছে। কয়লা তুমি যেটা দিয়ে পুড়াও না কেন, ধরো বাতাস দিয়ে পুড়াও আর সোনা, সোনা দিয়ে ধাতু দিয়ে পুড়াও, যাই দিয়ে পুড়াও, একটা ছাই তো হবে। তাহলে এই ছাই কই যাবে? তাহলে দেখি তো সরকারের উত্তর কি। সরকারের পক্ষের এক লোক আছে, দেখি সে কি বলে। ওনারা তো একাডেমিশিয়ান, ক্লাসে বসে যেটা পড়ান প্র্যাকটিশনার হিসেবে মনে মতো এগুলিই হচ্ছে। আর যেমন থাকে না যে মূলনীতি, এখন দলীয় মূলনীতি থেকে কমিউনিস্ট পার্টির আমলে কয়টা নীতি প্র্যাকটিক্যালি কজন করে। দিস গাই ইজ গুড। কি সুন্দর করে তাকে একটা টেকনিক্যাল প্রশ্ন করা হলো, ছাই কোথায় যাবে সেটা নিয়ে। সে সুন্দর করে সেটা পাশ কাটে, অর্ধেক টাইম তেল দিয়ে কাটা দিল, বাকি অর্ধেক টাইম সেটাকে দলীয় রাজনীতির ভিতরে ঢুকে দিল। প্রশ্নের উত্তর কিন্তু দিল না, মাঝখান দিয়ে পার হয়ে গেল। দিস গাই ইজ গুড। এরা কিন্তু চুক্তিতে সাইন করে ফেলছে। অর্থাৎ যেটা হচ্ছে সেটা হচ্ছে রামপালের যে জায়গাটা ওরা অ্যাকুইজিশন করছে, জনগণকে ওখান থেকে খেদায় দিয়ে ওখানে একটা জায়গা নিয়েছে, এবং ওখানে বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় একটা বিদ্যুৎ কেন্দ্র করা হচ্ছে, এবং সেই বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনের ক্রিটিক্যাল এরিয়া থেকে মাত্র 14 কিলোমিটার দূরে। এখন এই যে যৌথ প্রযোজনার কথা বলছি আমরা, এই যৌথ প্রযোজনা কিন্তু বাংলাদেশ ভারতের যে যৌথ প্রযোজনা সিনেমা, সেই যৌথ প্রযোজনা সিনেমার মতো 50% না। এই যৌথ প্রযোজনা 30% দেবে হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার গভর্নমেন্ট, হয়তো বাংলাদেশ 15%, ইন্ডিয়া 15% দিবে, বাকি 70% আসবে প্রাইভেট লোন থেকে। লোন, ঠিক আছে, অনুদান কিন্তু না, লোন। এবং এই লোনটা দিচ্ছে ইন্ডিয়ার এক্সিম ব্যাংক, যেটা একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক। তার মানে আদতে টোটাল যে প্রকল্প, সেই প্রকল্পে 70 যোগ 15, 85% ইন্ডিয়ার বিনিয়োগ, বাংলাদেশের মাটিতে ইন্ডিয়ার বিনিয়োগ, ইন্ডিয়ান গভর্নমেন্টের বিনিয়োগ। এখন প্রশ্ন হচ্ছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট কেন বাংলাদেশের মাটিতে এত বড় বিনিয়োগ করছে? এখন আমি জানি না এক্সিম ব্যাংকের মূলনীতিতে কি আছে, বাট এক্সিম ব্যাংক এইটাতে লোন দিতে পারবে না তাদের এক্সপোর্ট বেনিফিট না হলে,
এটা এটা আমি ঠিক ওইভাবে স্ট্রেটফরওয়ার্ড উত্তর দিব, বাট আমি মনে করি এগুলো থিওরিটিক্যালি অনেক কিছু আমরা বলতে পারি, বাট প্র্যাকটিশনার হিসেবে প্র্যাকটিক্যাল ফিল্ড ইজ ডিফারেন্ট। সিরিয়াসলি দ্যাটস ইউর রেসপন্স? মানে বাংলাদেশের গভর্নমেন্ট থেকে মনে করছে ইন্ডিয়ার রাষ্ট্রায়ত্ত এক্সিম ব্যাংক হঠাৎ করে বাংলাদেশের প্রতি এত মায়াময়, এত করুণা, এত তাদের দরদ উতলায় উঠলো যে তারা কোনো ধরনের লাভের কথা চিন্তা না করি বাংলাদেশে এত বিরাট একটা বিনিয়োগ করছে। এরকম কিছুই না, সত্যিকারে যেটা হয়েছে সেটা হচ্ছে এইটা। ইউনিভার্সাল ক্রিসেন্ট পাওয়ার প্রাইভেট লিমিটেড সংস্থা নয়াচরের 700 একর জমিতে 660 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 2টি তাপবিদ্যুৎ কেন্দ্র গড়তে চায়, যার ছাড়পত্র চেয়ে তারা আবেদন করেছিল পরিবেশ দফতরের কাছে। তবে পরিবেশ দপ্তরের মনোভাব আঁচ করতে পেরেই এই সংস্থা ইতিমধ্যে বিকল্প জমির সন্ধানেও নেমে পড়েছে। ইন্ডিয়ার পরিবেশ দূষণ নিয়ন্ত্রক পর্ষদ না কর্ষদ তারা বলল যে নয়ারচরে বা এরকম কোনো সুন্দরবনের কাছের জায়গায় তারা তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে দেবে না। কেন? কারণ তাহলে ম্যানগ্রোভ ফরেস্টের ক্ষতি হবে। তার মানে এখন ইন্ডিয়ার স্বার্থে এমন কোন একটা জায়গা প্রয়োজন যেখানে কিনা সমুদ্র আর নদীর খুব ভালো অ্যাক্সেস থাকবে, আর হচ্ছে যে সেখানে যেসব মানুষজন থাকবে তাদেরকে সহজে উৎখাত করা যাবে, আর সেখানে খুব সহজে কয়লা ট্রান্সপোর্ট করা যাবে, সহজে ম্যান পাওয়ার পাওয়া যাবে, আর সেখানে ইলেকট্রিসিটি খুব সহজে ইন্ডিয়াতেও আনা যাবে। এখন ইন্ডিয়ার ভিতরে যদি কোথাও করতে হয় তাহলে রাজ্য সরকারের অনুমতি লাগবে, সেখানে জনগণকে খেতে থেকে একটা ক্যাচাল হতে পারে, নানা পলিটিক্যাল হিসাব উল্টাপাল্টা হয়ে যেতে পারে। হ্যাঁ, নিশ্চয়ই আশেপাশে কোনো না কোনো একটা দেশ আছে ছোটখাটো যেখানে সরকার আমাদের ক্ষমতায় নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখে, আর প্রয়োজনে হাতুড়ি ছাগল খুন্তা দিয়ে নিজের জনগণকে নিজেই জমি থেকে তুলে দেবে, আর আমাদেরকে সেখানে তাপবিদ্যুৎ কেন্দ্র করতে দেবে, সেই তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে আমাদেরকে ইলেকট্রিসিটি আনতে দেবে। এমন দেশ কোথায় আছে? থিঙ্ক থিঙ্ক থিঙ্ক। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, নিজের পায়ে কুড়াল মারে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। আমি জানি আমি খারাপ গাই না, আমি এক্সাজারেট করতেছি না, সত্যি ট্রাস্ট মি। আসলে জনগণকে ওখান থেকে খেতে দেওয়া হয়েছে, মানে প্রায় 400টা পরিবারকে ওখান থেকে তুলে দেওয়া হয়েছে পুরোপুরি। আর ওদের ওখানে বসত বাড়ি ছিল, ঘের ছিল, ওদের ওখানে একটা জীবন ছিল, ওদেরকে জোরপূর্বক ওখান থেকে খেতে দেওয়া হয়েছে 1982 সালের আইন অনুযায়ী। এভাবে করে কোনো জায়গায় ভূমি অধিগ্রহণ করতে হলে প্রথমে একটা 3 দফা নোটিশ দিতে হয়, এরপর যদি জনগণের কোনো ধরনের অবজেকশন থাকে তাহলে তারা জানাইতে পারে, জানানোর পরে প্রবলেম রিজলভ করে এরপরে ভূমি অধিগ্রহণ করা যায়। আর এইখানে সরকার নিজেরা গুন্ডা লালায় দিয়ে মানুষকে ওখান থেকে খেলা দিয়েছে, আর মানুষ যখন কমপ্লেন করছে তাদের কমপ্লেন কেউ আমলে নেয় নাই। যে জমি থেকে মানুষকে খেলা দেওয়া হয়েছে সেই জমি থেকে বছরে 62,000 মেট্রিক টন চাল আসতো এবং অন্যান্য শস্য আসতো, ওইখানে চিংড়ির ঘের ছিল, এবং যে ড্রেজিং করা হবে সেই ড্রেজিংয়ের কারণে পুরো এলাকার যে জলজ পরিবেশ আছে সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে, এবং সেই এলাকার যে বুমিং বিজনেস, যে চিংড়ির ব্যবসা, সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাছাড়া এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টটা ভয়াবহ, যে সালফার গ্যাস, যে নাইট্রোজেন গ্যাস বেরোবে, সেই সালফার গ্যাস আর নাইট্রোজেন গ্যাসের কারণে অ্যাসিড বৃষ্টি হতে পারে, আর সেই সালফার আর নাইট্রোজেন গ্যাসে যদি কেওড়া গাছ এফেক্টেড হয়, আর সেই কেওড়া গাছের পাতা খায় আমাদের হরিণ, আর সেই হরিণ যদি সেই কেওড়া গাছের পাতা খায়, হরিণ এফেক্টেড হবে, হরিণ এফেক্টেড হলে বাঘ এফেক্টেড হবে, মানে বেসিক্যালি পুরো সুন্দরবনের ইকোসিস্টেমই পুরোপুরি একটা মানে ডিজারের মধ্যে চলে যাবে। কারণ বাংলাদেশের লতে আছে 10 কিলোমিটারের মধ্যে কোনো পাওয়ার প্ল্যান্ট বানানো যাবে না, আমরা তো 10+4 কিলোমিটার দূরে করছি, কাজে উই আর ক্লিয়ার বাই দ্য ল। অথচ ইন্ডিয়ার আইনে কিন্তু ক্লিয়ারলি বলা আছে 25 কিলোমিটারের মধ্যে কোনো পাওয়ার প্ল্যান্ট করা যাবে না, কিন্তু বাংলাদেশে কোনো আইন নেই, এই আইনের ফাঁক দিয়ে বের হয়ে গেছে। তাপবিদ্যুৎ কেন্দ্রে যে কয়লা ব্যবহৃত হবে সেই কয়লা আনা হবে, বলা হচ্ছে সাউথ আফ্রিকা থেকে আনা হবে, অস্ট্রেলিয়া থেকে আনা হবে, ইন্দোনেশিয়া থেকে আনা হবে, আর চিপা দিয়ে ছোট্ট করে ঢুকে দেওয়া হয়েছে ইন্ডিয়া থেকেও আনা হইতে পারে। যে তাপবিদ্যুৎ কেন্দ্রের 75%-এর মতো ইন্ডিয়ার বিনিয়োগে বানানো, সেই তাপবিদ্যুৎ কেন্দ্রের 50% ইন্ডিয়া অন করে, সেইখানে কয়লা কোথা থেকে খুব সহজে বলছে কস্ট বেনিফিট অ্যানালাইসিস হ্যান ত্যান বুঝুকি দিয়ে ওরা ঠিকই বলবে আমরা ইন্ডিয়া থেকে কয়লা আনবো। আর ইন্ডিয়া থেকে কয়লা আনতে গেলে তারা কীভাবে করে আনবে? ইন্ডিয়ার যে কোল ইন্ডিয়ার কয়লা, সেই সরকারি কয়লা আমাদের কাছে বেচবে, সেই সরকারি কয়লা ওরা কীভাবে আনবে? সমুদ্র পথে আনবে। সমুদ্র পথে যখন কয়লার ট্যাঙ্কার পশুর নদী দিয়ে ঢুকবে, কিছুদিন আগেই ওইখানে কয়লার ট্যাঙ্কার ডুবে তেলে পুরো ভেসে গেছে জায়গাটা, তখন গভর্নমেন্ট কিছু করতে পারে। গভর্নমেন্টের কাছে তখন একমাত্র পদক্ষেপ ছিল কি, জনগণকে তারা বলছে আপনার মাছের জাল দিয়ে তেল ধরেন, মাছের জাল দিয়ে তেল ধরে তুলে নিয়ে আসেন, আমরা কিছু করতে পারবো না। সেই গভর্নমেন্ট এখন বলতে যাচ্ছে যে বছরে 400-500টা ট্রিপ হবে, এই কয়লা নিয়ে যাবে পশু নদী দিয়ে, এবং সেই রিস্ক নাকি তারা ম্যানেজ করতে পারবে। সেই রিস্ক ম্যানেজমেন্টের কোনো হিসাব কোনো রিপোর্টে তারা দেখায় নাই। অতএব যে পরিস্থিতিতে আগাচ্ছে সেটা বেসিক্যালি মানে বাংলাদেশের কিছুই পাওয়ার নেই এখান থেকে। তার চেয়ে বরং আমাদের গভর্নমেন্ট যদি হাইড্রো ইলেকট্রিসিটি ড্যাম বানাতে চায়, সাঙ্গু আর মাতা মুহূর্তে 2টা স্পট আমাদের
পিডিবি অলরেডি তারা সেটাকে স্পেসিফাই করছে যে সাঙ্গর মাতামুহুরি 2টা স্পটে হাইড্রো ইলেকট্রিসিটি প্ল্যান করা যায়। তারা বাংলাদেশে উইন্ড ইলেকট্রিসিটির একটা বিরাট ফিল্ড আছে, বাংলাদেশের প্রত্যেকটা বাসায় বাসায় সোলার প্যানেল দিয়ে প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি উৎপাদন করা যায়। ইন্ডিয়ার কাছ থেকে কয়লা কিনবে, এরপর সেই কয়লাতে যে ইলেকট্রিসিটি উৎপন্ন হবে সেই ইলেকট্রিসিটি বাংলা জনগণ কেনার অ্যাফোর্ড করতে পারবে না, সেই ইলেকট্রিসিটিতে বাংলাদেশের যে ইলেকট্রিসিটি খাত সেটা আবার লস করবে। গত বছর $1 বিলিয়ন লস করছে, এবছর আরও বেশি লস করবে। লস করে করে যে বিদেশি লোন থাকবে এক্সিম ব্যাংকের কাছে, ইন্ডিয়ান এক্সিম ব্যাংকের কাছে ইন্টারেস্ট দিতে হবে। লোনের ইন্টারেস্ট আসবে কোথা থেকে? জনগণের ট্যাক্সের টাকা থেকে। আমরা সব দিক দিয়ে ঘুরে ফিরে টাকাটা যায় জনগণের পকেট থেকে, সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশের জনগণ। এই জন্যে আমরা বলি সুন্দরবন বাঁচাও, দেশের জনগণকে বাঁচাও, আমাদের অস্তিত্ব বাঁচাও, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে যেভাবে সম্ভব সুন্দরবন বাঁচাও, দেশ বাঁচাও। ধন্যবাদ সবাইকে। কি অবস্থা? আমি জানি না কতজন দেখলেন, এবং মাঝখানে কোনো যান্ত্রিক ত্রুটি হয়েছিল কিনা আমি সেটাও জানি না। বাট আমি কি বলবো, এই ভিডিওটা দেখার পরে যেটাকে বলে আর কি যে শ্যাকরার ঠুকটাক কামারের একঘা, এটা একটা কথা আছে। মানে গত 7 দিন ধরে আমরা সবাই মিলে এত প্রতিবাদ করে যতটুকু গ্রাউন্ড পুনরুদ্ধার করতে পারছি, এই এক নামটা তো ভুলে গেলাম, অনুপম না কি জানি, দুর্দান্ত একটা জিনিস করছে এবং এক ঘাতে সব কিছু মানে সব উড়াই দিছে, সব ধরনের অপপ্রচার। আমি সিরিয়াসলি ইমপ্রেসড। তার তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে দেখছি একদিন আমরা কথা বলতে পারি কিনা, বাট সে সিভিয়ারলি প্যাকড, সো আমার মনে হয় না এই মুহূর্তে পসিবল হবে। বাট ডাজন্ট ম্যাটার, বাংলাদেশের জন্য বিশ্বজুড়ে ছড়ায় থাকা ওনার মতন লোকজন যে আছে এবং তারা যে এই ধরনের কন্ট্রিবিউট করতে পারে, আমি অভাবিত, ভাবি নাই। বাংলাদেশ জুড়ে কিন্তু বিশ্বজুড়ে কিন্তু প্রচুর পোলাপান আছে, লটস অফ দেম, প্রচুর আপনার সিনিয়র লোকজন আছে। এই যে ওয়ালি ভাই, তারপরে যে সরোয়ার ভাই, ফারুক ভাই, এদের সাথে আমি মাত্র কথা বলছি, কিন্তু বাংলাদেশ পৃথিবী জুড়ে প্রচুর লোকজন ছড়ায় আছে। অনেকের সাথে কথা বলার প্ল্যান হচ্ছে, এবং আমি কথা বলার সাথে কিছু যায় আসে না। বাংলাদেশের জন্য তারা যদি একটু সাহস করে কন্ট্রিবিউট করে, একটু প্রেশার ফেলে, বাংলাদেশ কিন্তু আরেকটু বেটার হইতে পারে। এখন এতদিনে আমরা বাংলাদেশ বলতে ভাবতাম ছাগল টাইপের পোলাপান, সিপি গ্যাং টাইপের পোলাপান, শিবির জামাত টাইপের পোলাপান, খালি এইগুলোই আমাদের চোখে পড়তো, কিন্তু এই ধরনের জিনিস কিন্তু আগে চোখে পড়তো না। এখন পড়ছে আমার গর্বে বুকটা 10 লক্ষ হাত ফুলে গেছে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস অবজারভেশন আর কি, দাঁড়ান একটা কমেন্ট আমি একটু পড়ে নিই। সরার ভাই কি জানি বলছে। সরার ভাই বলতেছে, ভাই 4 বার দেখলাম এই নিয়ে, এই বালককে সত্যিই নোবেল দেওয়া উচিত। হোয়াট এ কমিউনিকেশন মানে হোয়াট এ কমিউনিকেশন। আপনি তো এসব কি সরার ভাই, হোয়াইট মানে কি? কমিউনিকেশন স্কিল অ্যাবসলুট। তবে আমার মনে হয় সরার ভাই, আমি যেরকম করি এটা হচ্ছে এক ধরনের বসে পড়ি, যা মাথায় আসে তা বলি, সে সেটা করে না। সে প্রপারলি স্ক্রিপ্ট করছে, স্ক্রিপ্ট করে লেখছে, কখন কি ঢুকাবে সেটা সে জানে, এবং প্রপার প্ল্যানিং করে প্রডিউস করছে সে জিনিসটা, যেটা আসলে অসম্ভব দরকারি একটা জিনিস। এই প্রডিউস করার ধৈর্য আমার আসলে নাই, ফলে আমাকে দিয়ে হয় না, বাট তাকে দিয়ে হয়েছে এবং অন্য অনেককে দিয়েই হচ্ছে। আমি খুবই কি বলবো, কৃতজ্ঞ। সজল সাহেব জানতে চাচ্ছেন যে লিঙ্ক দেন, আমি লিঙ্কটা দিয়ে দেবো অবশ্যই। বাট যাই হোক, খুবই ভালো লাগছে। ইনফ্যাক্ট আজকের পুরো শোটা আমি এটাই করতেছি যে যারা আসছেন আমার সাথে আড্ডা দিতে, আমি তাদেরকে বাধ্য হয়ে এটা বাধ্য করলাম দেখতে, কারণ যদি না দেখে থাকেন এই জিনিস মিস করা উচিত হবে না, যদি আপনাদের সাথে আমার রেগুলার দেখা হয়ে থাকে। সবচেয়ে আরেকটা জিনিস যেটা আমি তখন বলতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে গত 6 দিন 5 দিন ধরে ওই যে বললাম যে আওয়ামী ব্লগার বাহিনী, তারা যে বুলশিট ছড়াইছে সিপি গ্যাং, সেই সিপি গ্যাংয়ের ইম্প্যাক্ট, প্রভাব আমি কিন্তু দেখলাম খুব বেশি হচ্ছে না। হ্যাঁ, পাবলিক কনফিউজড হচ্ছে, পাবলিক বিভ্রান্ত হচ্ছে, পাবলিক যারা জানে না তারা, বিশেষ করে যারা মুক্তিযুদ্ধ ব্যক্তিদের বিশ্বাস করে, মুক্তিযুদ্ধ করে, তারা স্বাধীনতা করে, সুতরাং তাদের বিশ্বাস করে, তারা কিন্তু ডুবাইছে তাদের মান ইজ্জত। কারণ তারা
মান ইজ্জত নষ্ট করছে। আমি দেখলাম নরওয়েতে আমাদের এক ব্লগার, তারপরে সুইডেনে দুজন ব্লগার, তারপর জার্মানিতে একজন ব্লগার, এই 3-4জনকে আমি মোটামুটি ফিশ আউট করে ফেলছি। এদেরকে আমি আর ট্রাস্ট করবো না, কারণ পার্টিকুলার এই ইস্যুতে তারা কোন অবস্থান নিচ্ছে এটা থেকে কিন্তু বাংলাদেশের প্রতি তাদের অবস্থান মোটামুটি পরিষ্কার হয়ে যায়। সুন্দরবন ইস্যুতে যেই এটার রামপালের পক্ষে কথা বলবে তার মানে হইতেছে সে আওয়ামী লীগের ওই সাইডের লোক। আর ওই সাইডের লোকরা সেকেন্ড টাইম বিশ্বাস করার কোনো কারণ নাই, কারণ এর একটা সেন্ট্রাল সুতায় চলে। আমি একটা স্ট্যাটাস দিছিলাম ছোটোখাটো যে মোষের শিঙে সুতা বাঁধা। যদি আমরা আওয়ামী লীগকে মোষ হিসেবে বিবেচনা করি তাহলে লেখাটা এটা কি লিখছিলাম জানি, বা আরও বেশি করে বুঝলাম বাংলাদেশের অনলাইন অফলাইনে আওয়ামীপন্থী ব্লগার বাহিনীর হুলিয়া। এনারা একটা কেন্দ্রীয় উৎসের দিকে কাঙ্গালের মতো তাকিয়ে থাকেন। কেন্দ্রীয় সেই মোষের ঈষৎ শিং নাড়াচাড়ায় তাদের ভেতরেও আকুলি বকালি করে ওঠে। মাথা খাটিয়ে তারা নতুন নতুন সব তত্ত্ব হাজির করে আমাদের দিনরাত্রির বোঝাতে থাকেন সুন্দরবন আসলে মিডিয়ার সৃষ্টি, একে বাঁচানোর আন্দোলন আসলে রোমান্স মাত্র। একদিকে জঙ্গির ঢিড়ির ঢাক পেটিয়ে সবাইকে গর্তে ঢুকে পড়ার আদেশ নির্দেশ দিতে থাকে। প্রতিবাদ প্রতিরোধ যার মূল উদ্দেশ্য বাংলাদেশ নামের ভূখণ্ডের মরুকরণ ওরফে মৃত্যু ঠেকানো, সেখানে কেন্দ্রীয় মোষের এই বলগার বাহিনী সমস্যার চিৎকার করতে থাকেন আন্দোলন কেন ভুল, আন্দোলন করে কেউ কিছু করতে পারে না। যাই হোক, কতগুলো চরিত্রের রং নিয়ে সন্দেহ ছিল। জার্মানি, সুইডেন, নরওয়েতে এদের থাকা চেনা গেল। এরা কেন্দ্রীয় আওয়ামী লীগের সুতায় বাঁধা। এরা আওয়ামী লীগ নামনি বেনিয়া সংগঠনটিকে রক্ষা করতে প্রাণপণ লড়ে যাচ্ছেন। বিবেক বিকিয়ে দেয়া সুতোয় বাঁধায় ব্লগারদের মুখে থুতু দেব না, থুতুর অপচয় হবে। নিজে জিনিস আবার পড়লাম। এদেরকে নিয়ে আমি আসলে আর কি বলবো, এরপর থেকে আমার যে ট্রাস্ট ছিল তাদের 2-1জনের প্রতি, এটা একদম কমপ্লিটলি গন। এদের মাঝে একজন প্রথিতযশা নাস্তিকও আছে, যাকে আমি আগের থেকেই বলতাম আওয়ামী বাহিনীর লোক, এবং এখন দেখতেছি সে আসলেই আওয়ামী বাহিনীর লোক। সো এটা হচ্ছে দুঃখের ব্যাপার যে আমরা যাদেরকে নাস্তিক মনে করি এবং যাদেরকে মনে করি যে আসলে বাই ডিফল্ট তারা বাংলাদেশের পক্ষের লোক হবে, তাদের মধ্যে কেউ কেউ আওয়ামী পক্ষেরও আছে। এখন আওয়ামী পক্ষের কেন আছে আমি জানি না, তাদের কোথায় কোন সুতা বাঁধা আছে, বাট এটা আসলে ঠিক না। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে এই ব্লগার বাহিনী এবং বাংলাদেশের সিপি গ্যাংয়ের যে ভীমরুল বাহিনী, তাদের যে চেষ্টা সব কিন্তু মাঠে মারা গেছে। কারণ জঙ্গি ব্যাপারটার আগে যেটা ছিল, আগে আমাদের মধ্যে ভয় ছিল এই সিপি গ্যাং কিন্তু এসে গালি দিবে, মাইর দিবে, কোপ দিবে, নানান রকম ভয় ছিল আমাদের মধ্যে। কিন্তু একবার যখন এই জঙ্গি টঙ্গি হয়ে গেল আমাদের উপর, তখন আর কিন্তু আমার পার্সোনালি কিন্তু ওই মানসিক ওই ভীতিটা কমে গেছে গা, ওই টেনশনটা কমে গেছে গা। ছোটোবেলায় আমরা একটা পড়ছিলাম ক্লাস 5-এ মনে হয়, ভয় কাতুরে মাহবুবা যেমন সাহসী। কী যেন একটা ছেলে খুব ভয় পায়, তাকে ঝড়ের মধ্যে কোথাও যেতে বলা হয়েছে, সে ঝড়ের মধ্যে গেলে তো মারা পড়বে, এই ভয়ের চোটে যেতে চায় না, তো তাকে ধমক দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। সে ঝড়ের ভিতর দিয়ে যখন যাচ্ছিল তখন দেখলো জীবন চলে যাচ্ছে, সংশয়ের অবস্থা। তারপর সে ঝড়ের বিরুদ্ধে লড়াই করে শেষ পর্যন্ত পৌঁছাইছে, এবং পৌঁছানোর পর তার সিরিয়াস ধরনের সাহস হয়েছে। তারপরে সেও তার ওই মালিকের কাছে যখন নেক্সট টাইম গেছে তখন মালিক বকা দিতে দিয়েছে, মাহবুব একদম সোজা শক্ত হয়ে দাঁড়ায় তার চোখে চোখ রেখে কথা বলছে। এবং তার গল্পের শেষ লাইনটা ছিল ভয় কাতুরে মাহবুব আজ এমন সাহসী। মেটাফরিক্যালি যদি আমরা দেখি ওই গল্পে মাঝখানের যে ঝড়ের আগে মাহবুব ভীতু, ঝড়ের পরে মাহবুব শক্তিশালী মানসিক দিক দিয়ে, এই ঝড়টাকে যদি আমরা জঙ্গিবাদের ঝড় বলি তাহলে কিন্তু আমাদের এই ভয়টা কেটে যাওয়া উচিত। সিপি গ্যাং বলেন আর শিবিরের বলেন বা আওয়ামী লীগের সাথে জামাতের যে সংশ্লেষ, সব কিছুর পিছনেই কিন্তু আমাদের ভয়টাই হচ্ছে ব্যাপার। আমরা যদি ভয়টা বেশি করে করতে থাকতাম তাহলে ওরা সেই জিততে থাকবে। এখন কথা হচ্ছে আওয়ামী লীগ জামাত এরা তো কিছু শয়তানে নষ্ট, এরা নিশ্চয়ই নতুন কোনো ঘোট পাকাইতেছে। বাংলাদেশে তো 57 ধারা আমদানি করলো, তারপর 2013 সালে ব্লগারদের মারলো, তারপরে একের পর এক ব্লগার মারতেছে, মারার পরপরই বলতেছে তাদের লেখায় দোষ আছে, চরিত্রে দোষ আছে, তোমার মুখে দাড়ি নাই কেন, এই টাইপের লাল সালু জাতীয় কথাবার্তা। তো কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমার মনে হলো যেন মানে যুদ্ধটা ওরা হেরে যাচ্ছে। ওরা যেই মানে হুমকির যুদ্ধ, আতঙ্কের যুদ্ধটা করতো আমাদের সাথে, আক্রমণটা করতো, সেই আক্রমণে মনে হচ্ছে যেন ইম্প্যাক্টটা কমে যাচ্ছে। তবে দুঃখের ব্যাপার হচ্ছে কিছু দিক খামতি আছে আমাদের, সেটা হচ্ছে আমাদের সেই গ্যাং নাই। আমরা বলতে কারা? আমরা বলতে বাংলাদেশের সাধারণ জনগণ, যারা বাংলাদেশের জন্য প্রকৃতই চিন্তা করি, বাংলাদেশকে ভালোবাসি, আমাদের কিন্তু গ্যাং নাই। এই গ্যাংবাজিটা কিন্তু অ্যাকচুয়ালি জামাত, আওয়ামী লীগ
আর এই সিপি গ্যাং এরা করতে পারে, কারণ এদের যে মানসিক স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা হচ্ছে সেন্ট্রাল একটা বডি থাকবে, একটা অথরিটি থাকবে, তারা ওই ভেড়ার পালকে নির্দেশ দিবে, ভেড়ার পাল দৌড়ায় যে পিলপিল করে করবে। এবং সেই স্ট্রাকচারটার সুবিধাটা হচ্ছে সেটা দিয়ে তারা যে কোনোখানে আর্মি ডিপ্লয় করতে পারে যে কোনো পারপাসে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এইবার দেখা গেল সেই আর্মি এক ধরনের ব্যর্থ হচ্ছে, প্রচুর মিথ্যা কথা ছড়াচ্ছে, প্রচুর আবেজে বেজে কথা ছড়াচ্ছে। কিন্তু কথা গেলো যে আমাদের তরফ থেকে যেহেতু কিছুটা হলেও ডিফেন্স ছিল, আমি বলবো যে সমুদ্রে একটা বিন্দু ছাড়ছি। এই লোকটা এই যে একটু আগে দেখাইলাম, সে বিশাল একটা ঢেউ। তারপর বাংলাদেশে যারা আজকে 10 বছর 15 বছর ধরে এই যুদ্ধটা করে আসতেছেন, তারা তো সবচেয়ে বড় মনুমেন্ট। মনে করেন এই যে সেদিন জন্মদিন গেল আমাদের ওয়ালি ভাই বললেন, তারপরে আমাদের এই যে আমাদের বয়সী বা আমাদের কাছাকাছি বয়সী যারা মনে করেন কল্লোল মোস্তফা আছেন, তারপর সমসাময়িক যারা আছেন, যাদের আমি সবার হয়তো নামও জানি না, বাট যারা যুদ্ধটা করে যাচ্ছেন, তাদের পিছনে আমাদের দাঁড়ানোটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। এবং এদেরকে কেউ যদি চিঙ্কুবাম বলে এবং বাংলাদেশের সুন্দরবন রক্ষা করার জন্য চিঙ্কুবাম যদি গালি শুনতে হয়, নো প্রবলেম, কারণ যারা গালিটা দিচ্ছে তারা হইতেছে ইন্ডিয়ার দালাল। ইন্ডিয়ার দালাল তো না, ইন্ডিয়ার পুঁজিবাদের দালাল। কারণ এখানে ক্ল্যারিফিকেশনের দরকার আছে। ইনফ্যাক্ট ওয়ালি ভাইয়ের সাথে সেদিন কথাটা আমার অনেক কিছু ক্লিয়ার হয়েছে যে বাংলাদেশের মানুষের সাথে ইন্ডিয়ার মানুষের কিন্তু সমস্যা নাই। ইভেন বাংলাদেশের শাসক গোষ্ঠীর সাথে ইন্ডিয়ান শাসক গোষ্ঠীরও মনে হয় সম্পর্কটা ভিন্ন, কিন্তু বাংলাদেশের পুঁজিপতি এবং ইন্ডিয়ান পুঁজিপতির মধ্যে এক ধরনের যোগ সাজস আছে, এবং সেটা হচ্ছে প্রবলেম। পুঁজিপতি জিনিসটা নিয়ে সমস্যা কি, কারণ তারা আসলে অন্য কোনো কিছুর চেয়ে তাদের প্রফিটটাকে গুরুত্ব দিয়ে দেখে, এবং তাদের যে হিসাব, সেই হিসাবে মানুষের জীবন, মানুষের ওয়েলফেয়ার, ভালো মন্দ, পরিবেশ, প্রতিবেশ, এগুলো থাকার কথা ছিল। রেসপন্সিবল বিজনেসরা সেটা করার কথা ছিল, তারা সেটা করে না। সেই কারণে তারা আমাদের শত্রু হয়ে গেছে, সেই কারণে তারা বাংলাদেশের শত্রু হয়ে গেছে। এখন কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এদেরকে বিরুদ্ধে কিন্তু আমরা খুব বেশি শক্ত করে দাঁড়াতে পারতেছি না, কারণ তারা ধর্ম এবং পলিটিক্স দুই জায়গাতে তাদের হাত ঢুকায় রাখছে, এবং সেটা দিয়ে তারা এরকম করে কন্ট্রোল করতেছে। এইটা কিভাবে সর্ট আউট হবে আমি জানি না, কারণ এটা একটা বিশাল প্রবলেম। এখন কথা হচ্ছে আমি নিজে আমার বাম ব্যাকগ্রাউন্ড নাই, এটা যারা মনে করেন যে আপনি তো বামপন্থী, না, আমার বাম ব্যাকগ্রাউন্ড নাই, কিন্তু বামদের জেনারেল যে কথাগুলো সেগুলো আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, বাংলাদেশের স্বাধীনতার মুক্তিযুদ্ধজীবী যারা স্বাধীনতা মুক্তিযুদ্ধ সারা জীবন বিক্রি করে গেছে, কিন্তু মুক্তিযুদ্ধের মূল মন্ত্র এবং মুক্তিযুদ্ধের যে কি বলবো বাণী, সেটা নিয়ে আসলে তাদের কোনো ইন্টারেস্ট নাই, সেই সব মুক্তিযুদ্ধ ইয়েদের আমি সিটিএন দিই, আমি এদের ইয়ে দিই না, কারণ এরা আসলে এটাকে এক ধরনের বাণিজ্যিক পুঁজি হিসেবে ব্যবহার করে। এই আর কি। সো আজকে আমি এই জন্য আসছিলাম, কয়েকটা কী বলবো ভালো ফিলিং। আমি গাড়ির মেকানিক হয়ে গেছি আজকে থেকে। তারপরে এই ভিডিওটা আপনাদের সাথে আবার শেয়ার করলাম, অবশ্যই আপনারা দেখছেন, তবুও আবার দেখলাম, আমি লিঙ্কটা দিয়ে দিব। আর হচ্ছে আমার কাছে আমার যে অনুভব সেটা হচ্ছে বাংলাদেশে সাধারণ মানুষের মধ্যে যে মনোজগতে যে ভীতিটা ছিল, ওই ভীতিটা আমার মনে হয় কেটে যাচ্ছে, এবং কাটার জন্য আমরা কি বলবো জোর কদমে সামনে বাড়াটা দরকার, ওইটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখন এখানে সমস্যা আছে, সতর্ক থাকতে হবে, কারণ বাংলাদেশ সবসময় ডিভাইডেড, বাংলাদেশের মানুষ প্রগতিশীলরা সবসময় বিভক্ত। এবং বাংলাদেশে যে বলে না একটা গল্প যে 2 জন বাঙালি এক হইলে সেখানে 3টা দল হয়, বাংলাদেশেরও সেই কেস। কিন্তু কথা হচ্ছে যেহেতু আমরা আত্মচরিত জানি, তাহলে আমাদেরকে ওইভাবেই চিন্তা করে আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে আমরা ওই প্রবলেমগুলোকে ওভারকাম করতে পারি। এই যে জাতীয় ঐক্যের কথা বলা হয়, কোন কোন বিষয়ে ঐক্য হবে, আপনি সেটা নিয়ে আলাপ করতে যান, দেখবেন সেখানেও কিন্তু ঐক্য নাই। ঐক্য বিষয় আলাপ করাতেও কিন্তু কোনো ঐক্য নয়, এখানেও অনৈক্য। সো আমি বলতেছি না যে হবে না, কিন্তু সেটার জন্য বাংলাদেশে ওই রকম মানুষ লাগবে। এই যে লোক এই ভিডিওটা বানাইছে, আমার মনে হয় এই ধরনের মানুষগুলা কিন্তু ওই ধরনের নীচতা, ক্ষুদ্রতার অনেক ঊর্ধ্বে। এই ধরনের মানুষগুলা সামনে আগে আসতে হবে, শক্তিশালী হতে হবে, এবং বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে হবে। তাজউদ্দিন যেটা করে গেছিল, নীরবে চুপচাপ বাংলাদেশের জন্য কাজ করে গেছিল। বাংলাদেশের প্রকৃত হিরো কিন্তু তাজউদ্দিন, শেখ মুজিব না। শেখ মুজিব তো একটা গুন্ডা, আমি সরাসরি বললাম। শেখ মুজিব ছিল ওই যে আপনার 47-এর দাঙ্গার সময় বা আপনার সোহরাওয়ার্দীর গুন্ডা ছিল। সো ঠিক আছে, বাংলাদেশের তার একটা কারিশমেটিক আছে, কিন্তু এন্ড অফ দ্য ডে সে কিন্তু বাংলাদেশ চালানোর যোগ্য ছিল না। তাকে প্রেসিডেন্ট কে করছে আমি জানি না, করার পর তো দেখলেন কি হয়েছে, ওআইসিতে যে দেশটা নষ্ট করছে। তাকে বলা হয়েছিল যেই ছেলেগুলো মুক্তিযুদ্ধ করছে, দেশ স্বাধীন করছে, তাদেরকে দিয়ে তুমি সরকার চালাও। সে সেটা করে না, সে পাকিস্তান থেকে লোকজন নিয়ে এসে করে দিছিল। যাই হোক, টোটাল ব্যর্থ।
অ্যাকচুয়াল আপনার বাংলাদেশের ছিল তাজউদ্দিন জাতীয় লোকগুলা সবসময় বাংলাদেশে পিঠে ছুরি খেয়ে মরে। এই লোকগুলা যত চেষ্টা করুক না কেন পিঠে ছুরি খেয়ে মরে। এই লোকগুলাকে যদি আমরা একটু শেল্টার দিই, একটু যদি তাদেরকে কাজটা করতে দিই তাদের মতন, বাংলাদেশ কিন্তু খুব সিম্পলি আবার ভালো হয়ে যাবে, অ্যাটলিস্ট একটা রিজনেবল পজিশনে যাবে। এই ধরনের মগের মূল্য আর হবে না। তো যাই হোক, অনেক কথা বললাম। আরিফুর রহমান, লন্ডন থেকে। আপনাদের সাথে আবারও কোনো একদিন দেখা হবে আশা করি। আজকে মধ্যরাতের আড্ডায় আসলে হালকা আড্ডা হওয়ার কথা ছিল, কিন্তু অনেক ভারী ভারী কথা বলে ফেললাম। আশা করি কিছু মনে করবেন না, নিজ গুণে ক্ষমা করে দিবেন। পরবর্তীতে দেখা হওয়ার আগ পর্যন্ত বিদায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।